আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার স্যার, আমরা আপনি ভালো আছি। কেমন আছেন? তো স্যার ভালো স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন, তাই না? 2021 সালের ফেব্রুয়ারির শেষ দিন। আগামীকালকে মার্চ মাসের 1 তারিখ, এবং তোমরা জানো যে আম, এক সপ্তাহ পরে অর্থাৎ 8 তারিখ থেকে তোমাদের অনলাইনে ক্লাস টেস্ট হতে যাচ্ছে। তো সেটার জন্য নিশ্চয়ই তোমরা প্রিপারেশন নিচ্ছ, এবং আমরা আগামী 2 তারিখ পর্যন্ত যতটুকু পড়াবো ততটুকুর উপরেই প্রশ্ন হবে। সুতরাং যতটুকু পড়ানো হবে সেটুকুর উপরে তোমরা ফোকাস করবে। এর বাইরেও আমরা 2 তারিখের পরে যে সময়টুকু পাবো সেটুকু সিলেবাসভুক্ত অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো গত বিশেষ কারণে গতদিন ক্লাস নেওয়া হয়নি, তাই না? আমাদের বৃহস্পতিবার। কোনো অসুবিধা নেই, আমরা সিটি সিলেবাস মোটামুটি শেষ, যতটুকু টার্গেট রেখেছি। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোম্পানির বিলোপ সাধন ও শ্রেণী বিভাগ, এবং সাম্প্রতিককালের জনপ্রিয় ব্যবসাগুলো হচ্ছে বাইং হাউস, মার্চেন্ডাইজিং, আউটসোর্সিং এবং আরো অনেক রয়েছে। তো আজকে আমরা এই তিনটে আলোচনা করব। কোম্পানির বিলোপ সাধন নিয়ে আজকের আলোচনা হবে। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কার্যারম্ভের অনুমতিপত্র, কোম্পানির পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার, কোম্পানির মূলধন, শেয়ার ও ঋণপত্রের সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা হয়েছিল, তাই না? ঠিক কিনা মাহাদি? ইয়েস স্যার। মনে আছে? ইলহাম মনে আছে? ইলহাম শুনতে একটু পাচ্ছ? করতে হবে স্যার, রিভিশন দিই নাই, সরি স্যার। কিরণ, কিরণ শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, যাকে নাম ধরে ডাকবো সে রেসপন্স করবে দ্রুত, তাহলে বুঝবো যে তোমাদের অ্যাটেনশন আছে। তো কার্যারম্ভের অনুমতিপত্র, পরিচালক পর্ষদ, পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার কাকে বলে, শেয়ার, ঋণপত্র, এগুলো নিয়ে তোমাদের কোনো আজকে জিজ্ঞাসা আছে? যে আমি স্যারের লেকচারটা শুনেছি, বাসায় পড়েছি, তাও আমার একটু কনফিউশন, স্যার একটু ক্লিয়ার করলে ভালো হয়, এরকম কিছু আছে? আচ্ছা, আহ দেখো, কার্যারম্ভের অনুমতিপত্র আমরা কোম্পানির আহ, হচ্ছে সংগঠনের বা গঠন করার প্রণালী, আমরা পদ্ধতি বা স্টেজ 4টা দেখেছি: উদ্যোগ গ্রহণ পর্যায়ে, দলিলপত্র প্রণয়ন পর্যায়ে, নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে এবং কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায়ে। কোম্পানি বলতেই প্রাইভেট নিবন্ধিত কোম্পানিকে বোঝায়, আর নিবন্ধিত কোম্পানি বলতেই প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানিকে বোঝায়। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি গঠন করতে হয় তাহলে উদ্যোগ গ্রহণ পর্যায়ে, দলিলপত্র প্রণয়ন পর্যায়ে এবং নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে, এই 3টি পর্যায়ে অনুমোদন, 3টি পর্যায়ে অতিক্রম করলেই একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি একটি বৃহৎ প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের কাছ থেকে, সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ দিয়ে পরিচালিত একটি ব্যবসা প্রতিষ্ঠান। হ্যাঁ, ওই পাবলিক লিমিটেড কোম্পানি নিজস্ব মূলধনেও, অর্থাৎ প্রবর্তকদের সরবরাহকৃত অর্থ দিয়ে কোম্পানি পরিচালিত হতে পারে। কিন্তু বৃহৎ প্রতিষ্ঠানের সাধারণত কি হয় যে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে অনুমতি নিয়ে জনসাধারণের কাছ থেকে জনসাধারণের কাছে শেয়ার বিক্রির অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। তো এই জায়গায় স্মারকলিপির 6টি ধারার একটি রয়েছে নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন ধারায় বলা হচ্ছে যে একটি কোম্পানি কতটুকু অর্থ সংগ্রহ করবে সেটার পরিমাণ উল্লেখ থাকে, আর যে পরিমাণ অর্থের কথা স্মারকলিপিতে উল্লেখ থাকে সেটাই হচ্ছে নিবন্ধিত মূলধন। এই নিবন্ধিত মূলধন একটি পাবলিক লিমিটেড কোম্পানি যতক্ষণ পর্যন্ত সংগ্রহ করতে পারে না ততক্ষণ পর্যন্ত ওই কার্যারম্ভের অনুমতিপত্র নিবন্ধকের কাছ থেকে পায় না। তো নিবন্ধকের কাছ থেকে কাজের অনুমতি পত্র অবশ্যই সংগ্রহ করতে হবে পাবলিক লিমিটেড কোম্পানিকে। সুতরাং এই কাজের অনুমতিপত্র কিভাবে সংগ্রহ করবে? যে নিবন্ধিত মূলধন সংগ্রহ করার পর
নিবন্ধকের কাছ থেকে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করার জন্য যে অনুমতিপত্র সংগ্রহ করে থাকে তাকেই কার্যারম্ভের অনুমতিপত্র বলে বা কাজ শুরু করার অনুমতিপত্র বলে। এখন আসলে থেকে পরিচালক পর্ষদ কাকে বলে? একটি কোম্পানি যখন একটি কোম্পানির প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক হচ্ছে 2 জন আর পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক হচ্ছে 3 জন। হ্যাঁ, এবং এরা সাধারণ সভায় সাধারণ শেয়ার হোল্ডারদের ভোটে নির্বাচিত ব্যক্তি, তাই না? তো এই ভোটে নির্বাচিত ব্যক্তি প্রত্যেককে বলা হয় পরিচালক, আর এদের সবাইকে একসাথে বলা হয় পরিচালক পর্ষদ। এখন আসলে থেকে পরিচালকদের যোগ্যতা সুযোগ শেয়ার কাকে বলে? ওই যে ভোটে নির্বাচিত ব্যক্তি পরিচালক এবং এদের সমষ্টিকে বলা হয় পরিচালক পর্ষদ। তো যারা পরিচালক, সাধারণ শেয়ার হোল্ডাররা ভোট প্রদান করতে পারে এবং সাধারণ শেয়ার হোল্ডাররাই পরিচালক পদে দাঁড়াতে পারে। তো হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারের কি পরিমাণ শেয়ার ক্রয় করলে পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে সেই পরিমাণ শেয়ারকে বলা হয় পরিচালকদের যোগ্যতা সুযোগ শেয়ার। ধরে নাও যে তুমি আমি সবাই শেয়ার হোল্ডার, কিন্তু স্মারকলিপিতে বা পরিমেল নিয়মাবলীতে বলা হয়েছে যে একজন সাধারণ শেয়ার হোল্ডার পরিচালক পদে দাঁড়াতে চাইলে তাকে মিনিমাম 1000 শেয়ার ক্রয় করতে হবে, 1000 শেয়ার ক্রয় করতে হবে, অথবা 5000 শেয়ার ক্রয় করতে হবে, অথবা 10,000 শেয়ার ক্রয় করতে হবে, যে কোনো পরিমাণ উল্লেখ থাকতে পারে। তার মানে হচ্ছে তুমি আমি যে কেউ ওই পরিচালক পদে দাঁড়াতে চাইলে যদি 10,000-এর কথা উল্লেখ থাকে তাহলে 10,000 শেয়ার ক্রয় না করা পর্যন্ত আমি পরিচালক পদে দাঁড়াতে পারছি না। তাহলে এই 10,000 শেয়ারই হচ্ছে পরিচালকদের যোগ্যতা সুযোগ শেয়ার। অর্থাৎ একজন শেয়ার হোল্ডার, সাধারণ শেয়ার হোল্ডার 10,000 শেয়ার ক্রয় করলেই পরিচালক পদে দাঁড়াতে পারবেন। সুতরাং 10,000 শেয়ারই হচ্ছে পরিচালকদের যোগ্যতা সুযোগ শেয়ার। স্যার এটা কি চুক্তিতে লেখা থাকে কয়টা শেয়ার লাগবে? এখানে চুক্তি নয়, এটা হলো পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকে। যেমন নাম, স্মারকলিপিতে উল্লেখ থাকে নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় ও সম্মতি। তাহলে সম্মতির ক্ষেত্রেও কিন্তু বলা থাকে পরিচালক কারা হতে পারবে, এবং আর পরিমেল নিয়মাবলীতে বলা থাকে একজন পরিচালক কিভাবে নির্বাচিত হবে, কাদের ভোটে নির্বাচিত হবে, কত সংখ্যক শেয়ার থাকলে একজন সাধারণ শেয়ার হোল্ডার পরিচালক পদে দাঁড়াতে পারবে ইত্যাদি, এবং পরিচালকদের মেয়াদ কতদিন, কিভাবে পরিচালক পদ থেকে একজন অপসারণ করা হবে, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ দলিল। অর্থাৎ একটি কোম্পানির দুটি গুরুত্বপূর্ণ দলিল রয়েছে, একটা স্মারকলিপি আর একটা পরিমেল নিয়মাবলী। স্মারকলিপিকে বলা হয় কোম্পানির গঠনতন্ত্র বা সংবিধান, আর পরিমেল নিয়মাবলীকে বলা হয় একটি কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত সকল নিয়ম কানুন এই পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকে। এরপর আসলে দিকে শেয়ার একটি কোম্পানিতে সাধারণত দুই ধরনের মূলধন থাকে, একটা শেয়ার মূলধন আর একটা হচ্ছে ঋণকৃত মূলধন। এই শেয়ার মূলধন যোগ ঋণকৃত মূলধনের সমষ্টি হচ্ছে একটি কোম্পানির মূলধন। তো শেয়ার মূলধনের মোট শেয়ার মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান একককে বলা হয় এক একটি করে শেয়ার। বুঝা গেছে? আর ঋণপত্র তোমরা জানো যে ঋণপত্র বিষয়টি তোমরা জানো। আজকে আলোচনা হবে যে কোম্পানির বিলোপ সাধন। দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, কোম্পানির বিলোপ সাধন দেখো। যে কোম্পানি একটা আইন সৃষ্ট চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটি প্রতিষ্ঠান। চিরন্তন অস্তিত্ব মানে হচ্ছে যে চিরকাল টিকে থাকবে, এটাই দীর্ঘকাল টিকে থাকবে, কিন্তু প্রত্যেকটিরই বিলোপ সাধনের সুযোগ রয়েছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি না কি বলে এক মালিকানা অংশীদারি, যৌথ মূলধনী সমবায়, রাষ্ট্রীয়, প্রত্যেকটিরই একটা সময় কি হয় এটার বিলোপ সাধন হতে পারে। তো দেখো যে প্রক্রিয়া একটি কোম্পানির আইনগত সত্তার বিলোপ ঘটে তাকে কোম্পানির বিলোপ সাধন বলে। যেহেতু কোম্পানি একটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান, আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা আইন অনুযায়ী গঠিত হয়ে থাকে, পরিচালিত হয়ে থাকে, নিয়ন্ত্রিত হয়ে থাকে। এবং কৃত্রিম ব্যক্তি সত্তা মানে হচ্ছে যে ব্যক্তি না হয়ে ব্যক্তির মতো ব্যক্তি না হয়ে ব্যক্তির মতো আচরণ করা। তারপরে চিরন্তন অস্তিত্ব মানে হচ্ছে চিরকাল টিকে থাকবে, মানে হচ্ছে যে এটি দীর্ঘকাল টিকে থাকবে। কিন্তু দীর্ঘকাল কতকাল? এরপরে কোনো না কোনো এক সময় হতে একটি কোম্পানি বিলোপ সাধন করতে পারে, অনেক কারণ থাকতে পারে, সে কারণগুলো আমরা একটু দেখবো। তো যে প্রক্রিয়া একটি কোম্পানি আইনগত সত্তার বিলোপ ঘটে তাকে কোম্পানি বিলোপ সাধন বলে। কেন?
যে আইনগত সত্তা কেন, যে আইনে এই কোম্পানিকে স্বীকৃতি দিয়েছে, সত্তা দিয়েছে। হ্যাঁ, সুতরাং এই আইন অনুযায়ী গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান আইন অনুযায়ী এর বিলোপ সাধন ঘটাকে আইন কোম্পানি বিলোপ সাধন করে। তো কোম্পানি একটি আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী প্রতিষ্ঠান। কোম্পানি আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কোম্পানির বিনিবন্ধন নিতে হয়। একটা প্রক্রিয়া, কি কি প্রক্রিয়ার মধ্যে কি কি রয়েছে বলতে দেখি। ওই যে উদ্যোগ গ্রহণ পর্যায়ে, দলিল পত্র প্রদান পর্যায়ে, নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে, কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ পর্যায়ে। তাহলে এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি কোম্পানি নিবন্ধন নিতে হয়। এই নিবন্ধনকে কোম্পানি সনদপত্র বলা হয়। অর্থাৎ ওই যে উদ্যোগ গ্রহণ পর্যায়ে, দলিল পত্র প্রদান পর্যায়ে, নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে, এখন প্রাইভেট লিমিটেড হোক আর পাবলিক লিমিটেড কোম্পানি হোক, যেদিন নিবন্ধন পত্র নিবন্ধন অফিস থেকে পাবে সেদিনই ওই কোম্পানির জন্ম হয়েছে বলে ধরে নেওয়া হয়। যথাযথ কর্তৃপক্ষ বা নিবন্ধক কর্তৃক যতক্ষণ না কোম্পানির বিলোপ ঘটছে বলে স্বীকৃত হয় ততক্ষণ কোম্পানির আইনগত সত্তার বিলোপ হয় না। তাই কোম্পানি বিলোপের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ ও নিবন্ধকের অনুমোদনের প্রয়োজন পড়ে। তার মানে কি করতে হবে, যেহেতু নিবন্ধন অফিস থেকে একটি কোম্পানি নিবন্ধিত হয়ে থাকে, সুতরাং কোম্পানি বিলোপ সাধন করতে চাইলেও ওই নিবন্ধন অফিসের মাধ্যমেই যেতে হবে। কোম্পানি বিলোপ সাধন ঘটছে বলে স্বীকৃত হয়, মানে যতক্ষণ না পর্যন্ত কোম্পানি বিলোপ সাধন বলে স্বীকৃত হয় কে, যথাযথ কর্তৃপক্ষ বা নিবন্ধক কর্তৃক, ততক্ষণ পর্যন্ত কোম্পানি আইনগত সত্তার বিলোপ সাধন ঘটে না। ঠিক আছে, সুতরাং এই বিলোপ সাধনের ক্ষেত্রে একটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়, আইনানুগ প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটা কি আমরা বা পদ্ধতিগুলো কি সেটা একটু দেখবো। দেখো আমাদের কোম্পানি আইন কত, কোম্পানি আইন কত? 1994। হ্যাঁ, 1994 সালের কোম্পানি আইন, তাই না? 1994 সালের কোম্পানি আইনের 234 এক ধারা অনুযায়ী নিম্নোক্ত উপায়ে কোম্পানি বিলোপ সাধন করতে পারে। অর্থাৎ একটি কোম্পানি কতভাবে বিলোপ সাধন করতে পারে, কতভাবে হতে পারে, তাই না, সেটি নিচে দেওয়া হয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন, 2 নম্বর হচ্ছে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, 3 নম্বর শেয়ার হোল্ডারদের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। মানে ওই যে স্বেচ্ছাকৃত বিলোপ সাধন কার কার স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, শেয়ার হোল্ডারদের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন আর পাওনাদারদের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। কি বোঝা গেছে? স্বেচ্ছাকৃত কারা কারা, কাদের কাদের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, শেয়ার হোল্ডারদের এবং পাওনাদারদের। আর পরেরটা হচ্ছে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। তো এই 3টি বিষয় কি কি, তোমাদের সবার কাছে বই আছে, বই ওপেন করো তো দেখি। আমি নাম ধরে একটু ডাকবো যে এটা কোন পেজে আছে। চিস্তি, চিস্তি। ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধনের ব্যাখ্যা কত পেজে লেখা আছে? স্যার 218। 218, 219 লেখা আছে। ওকে, আবিদ তোমার কাছে বই আছে? তানভীর বই আছে? জি স্যার আছে বই। সবার কাছে বই রাখো, আমি কিন্তু জিজ্ঞাসা করবো হঠাৎ করে। দেখো সবাই বই দেখতে হবে কোম্পানির, কারণ কি আমি ডিটেলস ওখানে লিখিনি, এই কারণে তোমাদেরকে দেখতে হবে আর কি। ওকে, তাহলে দেখো যে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন, আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। আবার 3 নম্বর দেখো আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। তার মানে 2টা আদালতের মাধ্যমে হবে। কি বুঝতে পেরেছো? এটি অনেক বড় একটি প্রতিষ্ঠান, সুতরাং এই প্রতিষ্ঠান বিলোপ সাধনের ক্ষেত্রে 3টি পদ্ধতি রয়েছে, যার 2টি পদ্ধতি হচ্ছে আদালতের মাধ্যমে। তা প্রথম হচ্ছে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। কি আছে, শেয়ার মালিক, একটি কোম্পানিতে কারা কারা থাকে, শেয়ার মালিক থাকে, পাওনাদার থাকে আর নিবন্ধক থাকে। 3টি পক্ষ দেখো, দেখো শেয়ার মালিক, পাওনাদার এবং নিবন্ধক। যদি শেয়ার মালিক শেয়ারের মালিক বা কোম্পানির মালিক, তারপরে ঋণ হোল্ডার বা ঋণদাতা বা পাওনাদার এবং হচ্ছে কোম্পানি নিবন্ধক যারা রয়েছে, এদের কারো আবেদন করার প্রেক্ষিতে যদি কোম্পানি বিলোপ সাধন ঘটানো হয়, তাহলে মানে আবেদনের প্রেক্ষিতে যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানি বিলোপ সাধনের যদি নির্দেশ দেয়, তাহলে সেটাকে বলা হয় আদালতের নির্দেশে বিলোপ সাধন। আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন, আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। কেন আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটবে? যে একটি কোম্পানির শেয়ার হোল্ডার, কোম্পানির মালিক, ঋণদাতা বা পাওনাদার এরা একটা পক্ষ, আর যদি নিবন্ধক, এদের এই 3টা পক্ষের যে কোনো এক পক্ষ থেকে
আবেদন করা হয় যে কোম্পানি বিলোপ করা হোক এবং এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আদালত। আদালত এটি দেখে যখন আদালতের নির্দেশ যদি দেয় তাহলে সেটা হবে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন। তা কোম্পানি আইনের 241 ধারা অনুসারে নিম্নোক্ত যে কোনো কারণে আদালত হচ্ছে এই কোম্পানির বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে, তাই না? তাহলে সেটি কি হতে পারে? বিশেষ সিদ্ধান্ত গ্রহণ। বিশেষ সিদ্ধান্ত কোন সময় হবে? যদি কোম্পানির শেয়ার হোল্ডারদের সাধারণ সভা হয় প্রতি বছর, এই সাধারণ সভায় যদি সকল শেয়ার হোল্ডাররা সিদ্ধান্ত নেয় যে কোম্পানি বিলোপ সাধন করবে, তবে এটিকে বলা হয় বিশেষ সিদ্ধান্ত গ্রহণ। এবং এই আবেদনের প্রেক্ষিতে আদালত কি করবে? বাধ্যতামূলক বিলোপ সাধনের নির্দেশ দিবে। এরপর হচ্ছে বিধিবদ্ধ সভা অনুষ্ঠানে ব্যর্থতা। একটি কোম্পানি যখন গঠিত হয়, অর্থাৎ নিবন্ধন পত্র যেদিন পাবে সেদিনই কোম্পানির জন্ম। আর এই জন্মের দিন থেকে 6 মাসের মধ্যে একটা বিধিবদ্ধ সভা আহ্বান করতে হয়। কতদিনের মধ্যে বলো? কতদিনের মধ্যে? 6 মাস। 6 মাস। কোম্পানি যেদিন জন্ম হবে, অর্থাৎ নিবন্ধন পত্র পাবে মানে যেদিন পাবে সেদিনই জন্ম। যেমন আমাদের জন্ম সনদ নেই, তার মানে আমাদের জন্ম যেদিন হয়েছে সেই দিনের জন্ম সনদ। তো সনদে যে তারিখ উল্লেখ থাকে সেটাই আমার জন্মদিন, তাই না? তো এই জন্মদিন থেকে 6 মাসের মধ্যে বিধিবদ্ধ সভা আহ্বান করতে হবে। নইলে যদি এই বিধিবদ্ধ সভা অনুষ্ঠানে যদি ব্যর্থ হয় তাহলে কোম্পানি বিলোপ সাধন করবে। আদালত বলবে এটা ব্যর্থ হয়েছে, কোম্পানি বিলোপ সাধন হোক। এরপরে কাজ শুরু করতে ব্যর্থতা। কাজ শুরু করতে ব্যর্থতা কেমন? যে কোম্পানি যেদিন জন্ম হবে সে জন্মের 1 বছরের মধ্যে অবশ্যই কাজ শুরু করতে হবে। কয় বছর বলো তো দেখি? 1 বছর। 1 বছর, জন্মের দিন থেকে 1 বছরের মধ্যে কোম্পানির বিলোপ কি বলে কোম্পানি কাজ শুরু করতেই হবে। যদি 1 বছরের মধ্যে কাজ শুরু করতে ব্যর্থ হয় তাহলে আদালত এটি কোম্পানি বিলোপ সাধনের মানে বাধ্যতামূলক বিলোপ সাধনের নির্দেশ দিবে। বুঝতে পেরেছ? এটি হচ্ছে বিধিবদ্ধ দায়িত্ব। সাধারণ সভা আহ্বান করা, কাজ শুরু করা ইত্যাদি রয়েছে। তারপর হচ্ছে সদস্য সংখ্যা হ্রাস। তোমরা জানো প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন কয়জন? প্রাইভেটের সর্বনিম্ন কয়জন? প্রাইভেটের স্যার 2 জন মনে হয়। 2 জন। আর পাবলিকের কয়জন? 7 জন। 7 জন। তাহলে প্রাইভেটের 2 জনের নিচে যদি হয় সদস্য তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকবে না স্যার। না। আবার ধরো পাবলিক লিমিটেড কোম্পানি যদি 7 জনের নিচে চলে আসে 6 জন হয় তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি থাকবে না স্যার। এই জায়গাগুলোতে যদি সদস্য সংখ্যা কমে যায় কোম্পানি বিলোপ সাধন করবে। ঋণ পরিশোধে অক্ষমতা মানে কি? যে তোমরা জানো যে একটি কোম্পানির সাধারণত 2 ধরনের মূলধন থাকে, একটা হলো ঋণকৃত মূলধন আর একটা হচ্ছে শেয়ার মূলধন। তো ঋণ মূলধন যারা সরবরাহ করে থাকে অর্থাৎ ঋণ হোল্ডার যারা, তারা কিন্তু ঋণদাতা, তারা কিন্তু নির্দিষ্ট সময় পর পর সুদ পেয়ে থাকে। তো কোম্পানির হলো দেখা যায় যে যাদের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে, ব্যাংক থেকে নেওয়া হোক বা অন্য কোথা থেকে নেওয়া হোক, সেখানে অনেক সাধারণত কোটি কোটি টাকা ঋণ করে থাকে। তো এখানে আইনে বলা হয়েছে যে সর্বনিম্ন 5,000 বা এর চেয়ে বেশি 5,000 বা এর চেয়ে বেশি ঋণ পরিশোধ করার অক্ষমতা যদি তৈরি হয়, অর্থাৎ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই অর্থ পরিশোধ করবার সর্বনিম্ন 5,000 বা এর উপরে যে সকল ঋণ রয়েছে সেই ঋণের অর্থ পরিশোধ করতে পারছে না। ধরে নাও যে সবার কাছ থেকে 2,000 3,000 নেওয়া হয়েছে, এটার জন্য কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে সর্বনিম্ন 5,000, অর্থাৎ 5,000 থেকে এর চেয়ে উপরে যাদের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে এই ঋণ পরিশোধের অক্ষমতা যদি এই কোম্পানির তৈরি হয় তাহলে আদালত বলবে ঋণ পরিশোধ করার অক্ষমতার দায়ে দেউলিয়া ঘোষণা করা হলো এবং কোম্পানি বিলোপ সাধন করা হোক এক্ষুনি, বাধ্যতামূলক বিলোপ সাধন। তাহলে আমরা কি দেখলাম? বিশেষ সভা আহ্বান করতে ব্যর্থ, বিশেষ সভায় সিদ্ধান্ত যদি হয়, তারপর হচ্ছে কাজ শুরু করতে ব্যর্থ যদি হয়, বিধিবদ্ধ সভা আহ্বান করতে ব্যর্থ হয়, সদস্য সংখ্যা যদি কমে যায়, ঋণ পরিশোধে যদি অক্ষমতা তৈরি হয়, তাহলে আদালত কি করবে? এই কোম্পানিকে বিলোপ সাধনের নির্দেশ দিবে। বুঝেছ? এরপর হচ্ছে আরো যদি অন্যান্য যুক্তিসঙ্গত কারণ রয়েছে। কি কি যুক্তিসঙ্গত কারণ রয়েছে? কোম্পানির পরিচালনায় পরিচালকদের মধ্যে একটা ঝগড়াঝাটি বা একটা মনোমালিন্য, আইনগত জটিলতা দেখা দিয়েছে, কোম্পানির পরিচালনা অচল অবস্থার সৃষ্টি হলো, তাই না? কোম্পানির যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল এরপরে প্রতারণামূলক উদ্দেশ্য নিয়ে এই কোম্পানি পরিচালিত হচ্ছে। তারপর হচ্ছে কোম্পানির মূল উদ্দেশ্য অর্জনে ব্যর্থ যদি হয়, কোম্পানির মূল উদ্দেশ্য কি? যে মুনাফা অর্জন, তাই না? যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি যাই হোক, যদি ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। যদি মূল উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয় অর্থাৎ মুনাফা অর্জনে ব্যর্থ হয়, এখন লস ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ,
লোকসানের কোনো সম্ভাবনা নাই, তাহলে এটা এই ক্ষেত্রে। আর হচ্ছে ব্যবস্থাপনার ইচ্ছাকৃত অবহেলায় শেয়ার মালিকদের অধিকার ক্ষুণ্ণ হলে, এখন দেখা গেল যে ব্যবস্থাপনা পরিচালক যারা রয়েছে অর্থাৎ পরিচালনা পর্ষদ যারা রয়েছে তারা কি করছে, শেয়ার হোল্ডারদের অধিকার ক্ষুণ্ণ করছে, অর্থাৎ শেয়ার হোল্ডারদের অধিকার থেকে বঞ্চিত করছে। এই জায়গাগুলোতেও হচ্ছে আদালত কি করবে, বাধ্যতামূলক এই কোম্পানি বিরোধ সাধনের অর্থাৎ কি ডিসলিউশনের নির্দেশ দিবে। বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? না স্যার। ওকে, হ্যাঁ ওকে। এরপরে অংশ দেখি স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। একটি কোম্পানির আমরা দেখলাম সাধারণত মূলধন সংগ্রহীত হয়, একটা শেয়ার মালিকদের অর্থাৎ শেয়ার হোল্ডারদের মূলধন থাকে শেয়ার মূলধন, আর ঋণ হোল্ডারদের মূলধন থাকে অর্থাৎ ঋণ মূলধন। তো এই শেয়ার মালিক যারা রয়েছে এবং ঋণের মালিক যারা রয়েছে, ঋণ হোল্ডার যারা রয়েছে, ঋণদাতা যারা রয়েছে, তারা যদি ইচ্ছা পোষণ করে তাহলে কোম্পানির বিলোপ সাধন করবে। কি ইচ্ছা পোষণ করে দেখো, যে প্রথমেই হচ্ছে যে সদস্যদের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন। তো সদস্য কারা এখানে হলো সদস্যদের স্বেচ্ছাকৃত বিলোপ সাধন মানে হচ্ছে এখানে যারা শেয়ার হোল্ডার তারাই হচ্ছে কোম্পানির সদস্য। আচ্ছা বলো দেখি সদস্য কারা, শেয়ার হোল্ডার না পাওনাদাররাও সদস্য? শেয়ার হোল্ডার স্যার। শেয়ার হোল্ডার। সদস্য বলতে কোম্পানির মালিকদেরকে বোঝানো হয়েছে। তো কোম্পানির মালিক কারা, যারা শেয়ার হোল্ডার রয়েছে। তো এই শেয়ার হোল্ডাররা যদি মানে এরকম ঘোষণা দেয় যে আমাদের যত পাওনাদার রয়েছে, ঋণ রয়েছে, এই ঋণ পরিশোধ করার সক্ষমতা আমাদের রয়েছে, তো ঋণ পরিশোধ করার সক্ষমতা রয়েছে এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে কোম্পানি বিলোপ সাধনের যদি ইচ্ছা পোষণ করে এই সদস্যরা, তাহলে কোম্পানি বিলোপ সাধন করবে, বিলোপ সাধনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো যে কোম্পানির শেয়ার হোল্ডার যারা রয়েছে তাদেরকে সদস্য বলা হয়, আর এই সদস্যরা যদি ইচ্ছা পোষণ করে এইভাবে যে আমাদের যত ঋণ রয়েছে এই ঋণ পরিশোধ করার সক্ষমতা আমাদের রয়েছে, সুতরাং এই ঋণ পরিশোধ করার সক্ষমতা রয়েছে এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে যদি কোম্পানি বিলোপ সাধনের ইচ্ছা পোষণ করে, তাহলে সেই কোম্পানি বিলোপ সাধনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এই কোম্পানি কখনো কখনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত হয়, ওই উদ্দেশ্য শেষ হয়ে গেলে কোম্পানি বিলোপ সাধন করবে। আর একটা হচ্ছে সাধারণ কোম্পানির ক্ষেত্রে সাধারণ সভায় বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আর একটা হচ্ছে পাওনাদার কর্তৃক বিলোপ সাধন। কি পাওনাদার অর্থাৎ যারা ঋণ সরবরাহ করে, বাকিতে পণ্য সরবরাহ করে, তারা কোম্পানির কাছে পাওনাদার। এই পাওনাদারদের অর্থ পরিশোধ করার অক্ষমতা যদি কোম্পানির তৈরি হয়, ঠিক আছে, তাহলে পাওনাদাররা কি করবে, এই হলো বিজ্ঞপ্তি দিবে, বিজ্ঞপ্তি দিয়ে এই অর্থ পরিশোধ করতে বলবে, এবং পরিশোধ করতে ব্যর্থ হলে তখন কি করে পাওনাদাররা আবেদন করবে, মানে কোম্পানি বিলোপ সাধনের ইচ্ছা পোষণ করবে বা ইচ্ছা পোষণ করবে আর কি, তখন এই কোম্পানি বিলোপ সাধন করবে। এখন দেখো যে পাওনাদাররা কখন ইচ্ছা পোষণ করবে, সাধারণ শেয়ার হোল্ডারদের অর্থাৎ কোম্পানি ঋণ পরিশোধ করার সক্ষমতা বা অক্ষমতা আছে কিনা এরকম কোনো বিজ্ঞপ্তি না নিয়েই ঋণদাতারা বা পাওনাদাররা যখন নিজের ইচ্ছা অনুযায়ী হলো এ ধরনের ঘোষণা না নিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী বলে যে কোম্পানি অর্থ পরিশোধ করতে পারছে না, অথচ কোম্পানি এ ধরনের কোনো কথাই বলে নাই, কিন্তু অর্থ পরিশোধ করতে পারছে না এই মর্মে, তাহলে কোম্পানি বিলোপ সাধন করা হোক। তাহলে বিলোপ সাধন কেন ইচ্ছা পোষণ করবে, বিলোপ সাধন করার পরেই সর্বপ্রথম দায় মেটানো হবে এই পাওনাদারদের, এই জন্য ওরা ইচ্ছা পোষণ করে। তো এই ক্ষেত্রে পাওনাদারদের কর্তৃক স্বেচ্ছাকৃত বিলোপ সাধন করবে। এরপরে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন করবে। কখন আদালত তত্ত্বাবধান করবে, সুপারভাইজ করে। দেখো আদালত একবার নির্দেশ দিল আর একবার সুপারভাইজ করবে, কখন, যখন দেখবে যে কোম্পানির বিলোপ সাধন হচ্ছে কিন্তু প্রতারণা এখানে হতে পারে, কোম্পানি বিলোপ সাধন হচ্ছে শেয়ার হোল্ডারদের অর্থ পরিশোধ নাও হতে পারে, কোম্পানি বিলোপ সাধন হচ্ছে ঋণ হোল্ডারদের অর্থ পরিশোধ নাও হতে পারে, হ্যাঁ, অনিয়ম ও পক্ষপাতিত্ব, অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ রয়েছে ইত্যাদি কারণগুলো যখন আদালতের দৃষ্টিগোচর হয় তখন আদালত কি করে, এটা তত্ত্বাবধান করে, আর এর মাধ্যমে কোম্পানি বিলোপ সাধন করে। তার কোনো প্রশ্ন আছে এই জায়গায়? আমার একটা প্রশ্ন আছে কোম্পানি নিয়ে। বলো। স্যার কোম্পানির নামে যদি কেউ কেস করে তাইলে কেসটা কি সবারই হ্যান্ডেল করতে হবে শেয়ার হোল্ডারদের, নাকি শুধু পরিচালনা পর্ষদের গুলোর হ্যান্ডেল করতে হবে? কোম্পানি কখনো শেয়ার হোল্ডারদের পরিচয়ে পরিচিত নয়, কোম্পানি নিজ নামে পরিচালিত।
বুঝছো? আর কোম্পানির প্রতিনিধি থাকে, তো প্রতিনিধির বৈধতা নির্দেশ করে একটি কোম্পানির সাধারণ সিলমোহর রয়েছে। আর এই সিলমোহর কারা ব্যবহার করতে পারে? যারা পরিচালক পর্ষদ রয়েছে তারাই ব্যবহার করতে পারে। সুতরাং কোম্পানি নিজ নামে ওই মামলা দায়ের করবে এবং কোম্পানির প্রতিনিধিত্ব করবে কোম্পানির ওই পরিচালক পর্ষদ বা নিয়োগকৃত ব্যক্তি। বুঝতে পেরেছ? এটার দায় সাধারণ শেয়ার হোল্ডাররা বহন করবে না। আর বুঝতে পেরেছো কি? ওকে, এরপর আসো দেখি আমরা এবার শর্ট করে একটু আলোচনা করতে হবে। দেখো যে এরপরে কি আছে, যে কোম্পানি কমিশনের মানে বাইং হাউস কমিশনের ভিত্তিতে বায়ারের পক্ষে ক্রেতা ক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান সমূহ বাইং হাউস নামে পরিচিত। সবাই খেয়াল করবে যে কমিশনের ভিত্তিতে বায়ারের পক্ষে ক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান সমূহ বাইং হাউস নামে পরিচিত। তোমরা জানো যে বাইং হাউস, আমরা যদি গার্মেন্টস সেক্টরটাকে চিন্তা করি, যে বাংলাদেশে অনেক গার্মেন্টস পণ্য উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশে অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান, এদের উৎপাদিত পণ্য বিদেশে বিক্রি করতে হয়। তো এখন কোথায় কোন পণ্য কেমন মানের উৎপাদন হচ্ছে বিদেশিরা জানে না। তো ওই বিদেশি ক্রেতা যারা রয়েছে তারা কি করে, বাইং হাউস যারা রয়েছে কাজ করে তাদের সাথে যোগাযোগ করে, তারা অর্ডার দেয় এবং কোয়ালিটি বলে যে এই মানের এত পরিমাণ পণ্য আমাদের এতদিনের মধ্যে লাগবে, আপনারা ব্যবস্থা করে দেন। তখন এই বাইং হাউস কি করে, ওই ক্রেতার পক্ষে কি করে, ক্রেতা ও বিক্রেতাদের মধ্যস্থকারী হিসেবে কাজ করে থাকে। কি করে, ক্রেতার পক্ষে ক্রেতার কাছ থেকে অর্ডার নিয়ে প্রয়োজনীয় ফরমাইশ নিয়ে কি করবে, বিক্রেতাদের সাথে যোগাযোগ করে। বিক্রেতাদের সাথে যোগাযোগ করার পর কি হয় দেখো, ক্রেতার চাহিদা অনুযায়ী উৎপাদনকারী বা বিক্রেতা খুঁজে বের করে দাম দর শর্তাদি ঠিক করার ক্ষেত্রে এরা মধ্যস্থ ব্যবসায়ের ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চুক্তি হলে উক্ত চুক্তি প্রতিপালন হওয়া পর্যন্ত বাইং হাউস দায়িত্ব পালন করে থাকে। অর্থাৎ বাইং হাউস অর্থাৎ বিদেশি ক্রেতা যারা রয়েছে, ক্রেতাদের পক্ষে এই বাইং হাউস কাজ করে, বিক্রেতাদের কাছ থেকে পণ্য ক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে যতটা চিপ রেটে করা যায়। আর এই বাইং হাউসের লোকরা কি করে, কমিশনের ভিত্তিতে কাজ করে থাকে। এটা হলো বাইং হাউস। এরপরে মার্চেন্ডাইজিং কি, যে মার্চেন্ডাইজিং শব্দের আবিধানিক অর্থ হলো পণ্য কেনা বেচা করা, পণ্য কেনা বেচার উন্নতি সাধন করা, অর্থাৎ ক্রয় বিক্রয়ের উন্নতি সাধন করা। তাহলে আমরা আরেকভাবে বলতে পারি, কোন প্রতিষ্ঠান পণ্য বেচা কেনা ও বিক্রয়ের উন্নতি সাধনের কাজকেই মার্চেন্ডাইজিং বলে। আবার বলি, কোন প্রতিষ্ঠান কর্তৃক পণ্য বেচাকেনা ও বিক্রয়ের উন্নতি সাধনের কাজকেই মার্চেন্ডাইজিং বলে। আরেকভাবে বলা যায়, পণ্য বেচাকেনা ও বিক্রয়ের উন্নতি সাধনের মূল লক্ষ্য হলো প্রত্যাশিত মানের ও পরিমাণের গ্রাহক আকৃষ্ট এবং তাদের নিকট পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা, গ্রাহকদের স্থায়ী গ্রাহকে পরিণত করাও এর উদ্দেশ্য। দেখবে যে এই পণ্য গ্রাহকদেরকে আকৃষ্ট করবার জন্য কি হয়, যে অনেক সময় কি করে, যে বিভিন্ন ডিসকাউন্টের ব্যবস্থা করে না, বলতো দেখি, ডিসকাউন্টের ব্যবস্থা করে, একটি কিনলে আরেকটা ফ্রি, বিজ্ঞাপন দেয়, পণ্যের আকার আকৃতি ইত্যাদি দেয়, বিশেষ মূল্য ছাড়ের বিজ্ঞপ্তি দেয়, বিনামূল্যে পণ্য বিতরণ করে থাকে, বিক্রয় কুপন তৈরি করে গিফট কার্ড করে, হ্যাঁ, তারপরে হচ্ছে পুরস্কার প্রদান করে, বলে যে রাফেল ড্রর ব্যবস্থা করে থাকে, যে 5,000 টাকার ক্রয় করলে একটি রাফেল কুপন, বলে না এরকম, বলো তো দেখি। জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে কুপন দেওয়া হবে, এগুলো কারা করে থাকে বলতো? এই মার্চেন্ডাইজ মানে কি বলে, আউটসোর্সার যারা আছে তারা করে থাকে। তো না কি বল, সরি মার্চেন্ডাইজিং এর কাজ করে থাকে, মার্চেন্ডাইজিং যারা থাকে তারা এই কাজগুলো করে থাকে। এত কিছু করার পেছনে কি কারণ, যে যারা ক্রেতা থাকবে ক্রেতাদেরকে আকৃষ্ট করা এবং এই ক্রেতাদেরকে স্থায়ী ক্রেতায় পরিণত করার কাজ এই মার্চেন্ডাইজিং নামক প্রতিষ্ঠানটি করে থাকে। তোমরা বইটা পড়বে, যে তিনটা দিচ্ছি আজকে এই তিনটাই করতে হবে। এরপর আসছে থেকে আউটসোর্সিং কিভাবে, দেখো, নিজে বা নিজ প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ না দিয়ে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হলে তাকে আউটসোর্সিং বলে। বুঝতে পেরেছ?
যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যের ফরমাইশ অনুযায়ী নিজে বা লোক নিয়োগ দিয়ে অন্যের আউটসোর্সিং এর কাজ করে উপায় উপার্জন করে থাকে, এরূপ কাজকে আউটসোর্সিং বলা হয়। তোমরা ফ্রিল্যান্সার নাম শুনেছো, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আউটসোর্সিং এর কাজ করে থাকে তাকে ফ্রিল্যান্সার বলা হয়। আউটসোর্সিং মানে কি, যে ধরে নাও আমার 5000 পণ্য অর্ডার হয়েছে, 5000 পণ্য উৎপাদন করার সামর্থ্য আমার প্রতিষ্ঠানে নেই, তাহলে 5000 পণ্যের অর্ডার আমরা নিব, কিন্তু এর যতটুকু সামর্থ্য রয়েছে আমার ততটুকু আমরা উৎপাদন করব, বাকিটুকু অন্য প্রতিষ্ঠানকে দিয়ে উৎপাদন করাবো। এই যে অন্য প্রতিষ্ঠানকে দিয়ে করানো, এটা নাম হচ্ছে আউটসোর্সিং। বুঝা গেছে? তো যে ব্যক্তি প্রতিষ্ঠান আউটসোর্সিং কাজে নিয়োজিত থাকে তাকে বলা হয় ফ্রিল্যান্সার। তো একটা প্রতিষ্ঠান সব কাজ নিজেরা না করে কিছু কাজ চুক্তির মাধ্যমে অন্যের নিকট থেকে করে নিতে পারে, সব ক্রয় নিজেরা না করে অন্যের মাধ্যমে ক্রয় করে নিতে পারে। চুক্তি হয় না, যে যেমন সরকার কি করে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ধান চাল ক্রয় করার চুক্তি করে থাকে, করে না? বলতে দেখি, করে কিনা? করে থাকে। ওকে, তো এই যে অন্যের মাধ্যমে করিয়ে নিচ্ছে, এটার নাম হচ্ছে আউটসোর্সিং। ক্লিয়ার? তো তোমাদের বাসায় যেটা কাজ থাকবে, কোম্পানি বিলোপ সাধন কাকে বলে, কোম্পানি বিলোপ সাধন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, মার্চেন্ডাইজিং কাকে বলে, মার্চেন্ডাইজিং আউটসোর্সিং কাকে বলে, বাইং হাউস কাকে বলে, এটা টোটাল ব্যাখ্যাটুকু তোমরা মুখস্থ লিখে প্র্যাকটিস করো বাসায়। ঠিক আছে?